নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব রাশির অধিপতি অস্ত হচ্ছে মার্চ মাসের 7 তারিখে এবং 12 এপ্রিল পর্যন্ত এরকম অবস্থানটা থাকবে। তো শনিদেব যে অস্ত হচ্ছে সেটা নবাংশ পাচ্ছ হচ্ছে আবার বুধের নবাংশ। আর চরণটাই হচ্ছে নিজেরই নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ। তো কীরকম প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর? কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান? রাশির অধিপতি অস্ত হয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই এখানে কিছু না কিছু অবশ্যই ইফেক্ট থাকবে রাশি। তো কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে বিশেষ লাভবান, সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলেন বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে তো বর্তমানে 7.5 চলছে। আর রাশির অধিপতি দ্বিতীয় ঘর মীন রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র সেই নক্ষত্রটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এবং এই সময়কালে শুক্রদেবের সাথে জুতি রয়েছে রাশির অধিপতি। তো শুক্র তো কারো গ্রহ কুম্ভ রাশির ক্ষেত্রে, সুখের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি এবং ভাগ্যের ঘরের অধিপতির সাথে জুতি। তো রাশির অধিপতির ভাগ্যের ঘরের অধিপতি আর সুখের ঘরের অধিপতির সাথে জুতি। আর অপরদিকে পঞ্চম ঘরের অধিপতি বুধ রাশির উপর অবস্থান করছে, রাহুর সাথে জুতি করেছে, মঙ্গলের সাথে জুতি করেছে, সূর্যের সাথে জুতি করেছে। এবং মিথুন রাশি যেটা পঞ্চম ঘর, এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, অস্ত পরিবর্তনটা যে হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, এই পরিবর্তনটাও কিন্তু কুম্ভ রাশির পক্ষেই যাচ্ছে। অর্থাৎ যে জিনিসগুলো হওয়ার একটা খারাপ ইঙ্গিত ছিল, সেগুলো অনেক যথেষ্ট মলমের মতন কাজ করবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। কারণ যেখানটাতে গুরুর আশীর্বাদ, গুরুর সাপোর্ট পেয়ে যাওয়া, এবং এক্ষেত্রে শুধু দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাচ্ছে না, এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেরকম সাপোর্ট পাচ্ছে সেরকম শুক্রদেবেরও তো সাপোর্ট পাচ্ছে। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই দুই গুরুই হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে। দেবগুরু বৃহস্পতি যেরকম মায়া, মমতা, পরোপকারিতা, শিক্ষা, জ্ঞান, মাঙ্গলিক কার্য, ধন, সম্পত্তি সমস্ত কিছু, সেরকম শুক্রদেব তো গুরু, দৈত্যদের গুরু। তো শুক্রদেব তো হচ্ছে সুখের কারো, আকর্ষণ, তারপর ঐশ্বর্য, ধনসম্পত্তি সমস্ত কিছু শুক্র। এবং শুক্রদেবের কাছে রয়েছে সঞ্জীবনীর মতন মহাবিদ্যা। তো দুই গুরুর বিশেষ প্রভাব এই অস্তকালীন শনির অভাব মিটিয়ে দিবে এই কুম্ভ রাশির। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠীতে অবস্থান খারাপ রয়েছে গ্রহের, আবার দশাও খারাপ রয়েছে। তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আপনারা ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই শুনবেন। আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, কী রকম কোন উপাচার করতে হবে, এগুলো তো জ্যোতিষী বলতে হবে। তো যাই হোক, যা গোচরের যা অবস্থা, তাতে শনির কিন্তু অস্ত অবস্থান কিছু দিক থেকে একটু অসুবিধা ফেললেও সেই জায়গাগুলোকে মলমের মতন কাজ করাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। কারণ দেবগুরু বৃহস্পতির যে প্রভাবগুলো, যেমন দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে সেটা একটা ত্রিকোণ। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি, সেরকম হচ্ছে কি লাভের ঘরের অধিপতি। তো দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই ত্রিকোণে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। এবং পঞ্চম ঘরে অবস্থান করে ভাগ্যের ঘরে তার দৃষ্টি থাকছে, সেটা হচ্ছে তুলা রাশি, অর্থাৎ শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তুলা রাশি। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির রাশিতেই উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে শনির সাথে। তাহলে শনির উচ্চ ঘর তুলা রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখছে, শুক্রদেবের উচ্চ ঘর তুলা রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখছে, শুক্র আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে। মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়, শনির সাথে অবস্থান। আবার দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি, সেই সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি, অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। আবার শনিও তার দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির এই মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেটা হচ্ছে লাভের ঘর, অস্ত হচ্ছে এটা ঠিক। তো কোন দিক দিয়ে প্রভাব কম থাকলো? আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে সেই রাশির উপর, যে রাশির উপর আবার পঞ্চম ঘরের অধিপতি বুধ অবস্থান করছে এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত। তো বুধ তো বকরি, তো বুধের উপর দৃষ্টি রাখছে, রাহুর উপর দৃষ্টি থাকছে, মঙ্গলের উপর দৃষ্টি থাকছে, তো সূর্যের উপরে দৃষ্টি থাকছে। এখানে তো অস্ত্রের প্রভাবটা কোথায় যাচ্ছে? অস্ত্রের প্রভাবের যে কুপ্রভাব, যে জিনিসগুলো তৈরি হতো, সাথে সাথে চলছে, রাশির অধিপতি অস্ত হচ্ছে, এদিকে রাশির উপর অঙ্গারক যোগ, রাশির উপর গ্রহণ যোগ, কত রকম যোগ লেগে বসে রয়েছে, তার যে কুপ্রভাবগুলো, সেই প্রভাবগুলো ন্যূনতম থাকবে কিংবা হবেই না। এগুলো না হওয়ার বিশেষভাবে একটা প্রভাব এই সময়কাল ওঠে। কারণ রাশির অধিপতি যে রাশির মালিক, সে হয়ে যাচ্ছে অস্ত, অর্থাৎ রাশি তো দুর্বল হয়ে যাচ্ছে। গুরুর দৃষ্টি পড়ার জন্য তো সেই জিনিসটা তো আবার নর্মালে চলে আসছে, অর্থাৎ গ্রহণ যোগ, অঙ্গারক যোগ, যে একটা দুষ্প্রভাব, জ্বর যোগ, একটা যে দুষ্প্রভাব থাকবে, সেই প্রভাব থেকে তো কিছুটা হলেও, কিছুটা কি 99% রেহাত।
যে খারাপ দিকগুলো কুম্ভ রাশির উঠে আসতো, সেই দিকগুলো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য একদম নর্মাল হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেইখানটাতে শনির দশম দৃষ্টি পড়ছে। তো শনির যে কর্মফলটা দিবে সেই ফলটাতে না হয় ন্যূনতম, কিন্তু গুরু তো দেখে নিল নিজের রাশিকে, লাভের ঘরকে দেখে নিল, তো লাভ তো থাকবেই, যেভাবে লাভ তো থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতিও পঞ্চম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো গুরু যেরকম লাভের ঘরকে দেখছে, ভাগ্যের ঘরকে দেখছে, রাশিকে দেখছে, তো তাহলে এটা তো একটা বিশাল ব্যাপার এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে। যার জন্য অস্ত্রের প্রভাবটা এরকম থাকবে না, বরঞ্চ অনেক কিছু এই সময়কালে মানে আরো একটু বৃদ্ধি পাবে। যেরকম আধ্যাত্মিক জগৎটা বিশেষ করে বৃদ্ধি পাবে, কারণ অষ্টম ঘরে এই জ্যোতির প্রভাব থাকবে, শুক্রদেব রয়েছে, শুক্র শনির জ্যোতি, আর দৃষ্টি থাকছে আধ্যাত্মিক জগতে, যেটা হচ্ছে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টিটা পড়ছে, সেটাও কন্যা রাশি। এই সময়কালে ঈশ্বরের প্রতি একটা ধ্যান ধারণা চেতনা, এগুলো জিনিস যথেষ্ট। যারা কৃষ্ণ নাম দীক্ষা নিয়েছেন বা কৃষ্ণ নাম করছেন সারাদিন, বা যে যে আরাধ্য দেব দেবতার নাম করছেন, সেই জগতে আরও বিশেষ অটুট বিশ্বাস ঈশ্বরের প্রতি জন্মে যাবে। ঈশ্বর ছাড়া ঈশ্বরের প্রতি ভক্তি সব কি জন্মাবে। এবার শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে সেই বিশ্বরাশির উপর, যেটা হচ্ছে সুখের ঘর। তো সুখের ঘরে শনির তৃতীয় দৃষ্টি অস্ত অবস্থায়, সাথে শুক্রদেব রয়েছে, তো শুক্রের ঘরকেই তো দেখছে। আবার শুক্রদেব উচ্চ অবস্থায় শনির সাথে অবস্থান করছে, সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে থাকছে, দশম দৃষ্টি থাকছে লাভের ঘরে। অর্থাৎ প্রভাবটা কোথায় ক্ষীণ হবে, এখানে তো প্রভাব সাপোর্ট পেয়ে যাচ্ছে, এক কথায় বলতে গেলে সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, যদি শুক্র যদি না থাকতো, দেবগুরু বৃহস্পতি যদি না থাকতো, এখন এই অন্যান্য ঘরের দৃষ্টিগুলো পড়তো, রাশির উপর দেবগুরু বৃহস্পতি যদি দৃষ্টি না থাকতো, তাহলে তো এখানে তো অঙ্গারক যোগ, গ্রহণ যোগ, অনেক রকম যোগ তৈরি হয়ে কুম্ভ রাশি কিন্তু 12টা বাজতো। সেই জায়গাটা কিন্তু নর্মাল থাকছে এই সময়কালে। হ্যাঁ, তবে কি এই সময়কালে কিছু কর্মক্ষেত্রে দেরি হতো, এগুলো দেখা যাবে যে যে কাজটা দেরি হচ্ছে তার মধ্যে কিছুটা হলেও দেরি, কিন্তু যে কাজগুলো করছে রানিং, সেই কাজগুলোতে বিশেষ করে রিভাইজ করার মানে জিনিসটা পাবে, যে আমার কোথাও ভুল হলো না তো, আমার ডিসিশন নিতে কোথাও ভুল হচ্ছে না তো, তার জন্য আবার রিভাইজ নিতে পারবে। কারণ যে নক্ষত্রে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ পেয়ে যাচ্ছে, এবং দ্বিতীয় চরণ পড়ে যাওয়া মানে বুধের নবাংশ, তো বুধ কি ম্যানেজমেন্ট রাশির উপর অবস্থান করছে, যে আমার কোথাও ম্যানেজ করতে অসুবিধা হলো না তো, যে আমার ব্যবহারে সে মানে অসন্তুষ্ট না তো। হয় না যে একটা লোককে তো আমরা দুবার করে জিজ্ঞাসা করি, দাদা সব কিছু ঠিক আছে তো, দাদা সব কিছু নর্মাল রয়েছে তো। কারণ কি আমি তার কাছ থেকে জিনিসটা একদম 100% ক্লিয়ার হচ্ছে যে না ঠিক রয়েছে, তো এরকম জিনিসটা হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ভিতরে কিছুটা হলে মানসিক অস্থিরতা থাকবে, তা বলে এটা না যে কর্ম হবে না, কর্ম অবশ্যই থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলোর প্রভাব, এই দৃষ্টিগুলোর প্রভাবে যে বড় কোনো একটা ক্ষতির আশঙ্কা জীবনে, যে আমার একটা বড় সেই জায়গাটাতে একটা বিশেষভাবে রেহাই পেয়ে যাওয়া, সেই জিনিসগুলো উঠে আসছে এই সময়কালে। তো মানে খুবই ভালো অবস্থান। এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বলেছিলাম যেটা একটা স্থির নক্ষত্র, আহির্বুধন না মানে মেডিটেশনের দেবতা, এবং এই নক্ষত্রকে বলাই মানে সৌভাগ্যের মানে কি বলবো এটাকে, বর্ষণ এক কথায় বলতে গেলে, যে বর্ষণে প্রকৃতি সেজে উঠে, গাছপালা বেড়ে উঠে, সেই জিনিস। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট মানে ভালোর দিকেই যাচ্ছে, এটা খারাপ আমি কিছু দেখতে পাচ্ছি না। এই যে মানে এই যে শনির যে অস্ত অবস্থা, কারণ গুরুর কৃপা যেখানটাতে থেকে যায়, গুরুর কৃপা লাভ করা, এর উপরে তো আর কিছু নাই। গুরুর কৃপা লাভ করলো, শনি ফল দিতে পারছে না, কিন্তু গুরুর তো আমি কৃপা লাভ করছি, তার আশীর্বাদে তো আমার সমস্ত কিছু চলে যাবে। দুই গুরুর কৃপা একসাথে, এক গুরু না দুই গুরু, এই অবস্থান খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। তবে যে কোনো কাজের মধ্যে যে আমি একটা বড় লাভ করব জীবনে, হয়তো লাভটা আসতে দেরি হবে, কিন্তু স্থিতি থাকবে, একটা স্থিরতা থাকবে, যে আমি পাবো জিনিসটা, সেই জিনিসটা থাকবে। হয়তো একদিনের জায়গায় দুদিন হতে পারে, কিন্তু আমি পাবো, আমার মধ্যে সেই লাভের স্থিরতা জিনিসটা থাকবে। তবে এই সময়কালে কোনো রকমভাবে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করা ঝুঁকিপূর্ণ হবে, ঝুঁকি থাকবে এই সময়কালে ইনভেস্ট করা, এই দিকটা কিন্তু মেনটেন করতে হবে। কারণ রাশির উপর কিন্তু এতগুলো গ্রহের অবস্থান রয়েছে এই সময়কালে, এটাও কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। এবং যে কোনো ক্ষেত্রে আমি বললাম যে রিভাইজ চলবে, তো সেই জিনিসটা যে কোথায় একটা ইনভেস্টের ব্যাপার রয়েছে, সেখানটাতে কিন্তু ওই হুট করে ডিসিশন নিয়ে ফেললাম সেটা করলে চলবে না। কারণ রাশির উপর যে অবস্থানটা রয়েছে, সূর্য, মঙ্গল, বুধ এবং রাহু, যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে বিশেষভাবে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু বিশেষ সাবধান। বিবাদিত সম্পত্তি, অশান্তি, গণ্ডগোল, এগুলোর দিক থেকে সাবধান।
এই জায়গাটা বিশেষ, কাগজপত্রকে বিশেষভাবে এই সময়কালে গুরুত্ব দিতে হবে। তবে হতাশাও থাকবে মনের মধ্যে যে আমি হেরে যাচ্ছি, কিন্তু হেরে যাওয়া না, এটা এক কথায় বলতে গেলে জিতার একটা লক্ষ্য তৈরি হয়ে যাওয়া, যে মনে হবে যে আমার দ্বারা হবে না, আমি পারছি না, এরকম একটা হতাশা, একাত্মবোধ অনুভব করা। কিন্তু এটা সাময়িক থাকবে, এটা থাকবে না, এটা কেটে যাবে কুম্ভ রাশির, এটা কিন্তু কেটে যাচ্ছে, এই জিনিসটা থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করে যাওয়া, কৃপা লাভ, গুরুর আশীর্বাদ সঙ্গে থাকা মানে একটা বিশেষ ভালো উন্নতি হয়ে যাওয়া। অতএব ভয় পেয়ে লাভ নাই, যে কোনো কাজ করতে গেলে কাগজকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং তার সাথে মুখের কথাকে কম বিশ্বাস করতে হবে। মুখের কথাতে যোগাযোগ হবে, কিন্তু যা হবে আগে সব কাগজকে তোমাকে মেনটেন করতে হবে। এবং যে নক্ষত্রে অবস্থান করছে শনি, সেটা কিন্তু হিসাবই বুঝাচ্ছে, জীবনে যা ইচ্ছা তাই হয়ে যায়, কিন্তু হিসাব থেকে আমাকে নড়াচড়া করা চলবে না। যে কোনো দিক থেকে আমাকে হিসাব করতে হবে, পাই টু পাই, লাভ ব্যয় সমস্ত কিছু। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে শনি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি ব্যয়ের ঘরের তো অধিপতি, আবার রাশির অধিপতি ওই দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এদিকে কিন্তু বিশেষভাবে সাবধান, হিসাব। এবং তার সাথে রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অস্ত হচ্ছে, ব্যয়ের ঘরের অধিপতি হয়। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া, নিজের পরিচর্যা, সুখ ভোগ, এগুলো দিক থেকে কিন্তু সাবধান। এবং আত্মীয় স্বজনদের সাথে ভুল বুঝাবুঝি, তর্ক বিতর্ক, এগুলো দিক থেকে সাবধান। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে সাবধান এবং পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকেও সাবধান। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার পুরাণ মন্ত্র সহকারে পাঠ করবে। সূর্যদেব কর্গ দেবে, পিতামাতার আশীর্বাদ নেবে। যারা গুরুর দীক্ষা নেন অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে নিজের ছায়া দান করবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, এরকম রোচক সংবাদ আবার নিয়ে আসবো যখনই দেখতে পাবো। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এটা কিন্তু করতে ভুল করবেন না। এটা আমাদের কাছে একটা প্রেরণা, এটা করতে আপনাদের 1 সেকেন্ড টাইম লাগবে না, কিন্তু এটাই সব থেকে বড় প্রেরণা আমাদের কাছে। নমস্কার, ধন্যবাদ।